অপারেশন কাগারের দ্বিতীয় ভাগ কি কলকাতা দিয়েই শুরু হলো? জঙ্গলের নকশাল খতম করা নিয়ে একটা খুব মাইলস্টোন ভিক্টরি শেষ পর্যন্ত পেয়েছিল ভারত, এবং এবার তাদের নতুন লক্ষ্য কি আরবান নকশালদের নিশ্চিহ্ন করা। আজ এই নিয়েই আমরা আলোচনা করব। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত গোস্বামী। অপারেশন কাগার, অনেকেই হয়তো এই নামটা প্রথমবার শুনছেন, বা কেউ হয়তো শুনেছেন কিন্তু ঠিক মনে করতে পারছেন না। অমিত শাহর তরফ থেকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে আমরা বহুবার এই নামটা সাম্প্রতিক অতীতে শুনেছি, এবং গত কয়েক বছর ধরেই যে মাওবাদ মোকাবিলার জন্য একেবারে অন গ্রাউন্ড যে লড়াই চলছিল নিরাপত্তা বাহিনীগুলোর সম্মিলিতভাবে, সেটাকেই এই নাম দেওয়া হয়েছিল অপারেশন কাগার। এবং এক্ষেত্রে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু একটা ডেডলাইন চিহ্নিত করে দিয়েছিলেন, এবং একেবারে সেই ডেডলাইন মেনে আমরা 2026-এরই 31শে মার্চ এই সরকারের গলাতেই আমরা শুনেছিলাম যে অপারেশন কাগারের প্রথম যে ভাগ সেটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে। নকশাল মুক্ত ভারত গড়ার পথে সেটা ছিল একটা খুব সিগনিফিক্যান্ট জয়, একটা খুব সিগনিফিক্যান্ট মাইলস্টোন। এবং সেই জায়গাটা থেকেই পরের প্রশ্নটা উঠে আসে যে জঙ্গলের নকশাল বা জঙ্গলের নকশালবাদ, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, সেটাকে যদি শেষ পর্যন্ত জয় পাওয়া যায় তার উপর, তাহলে এরপর শহুরে নকশালদের নিয়ে কেন্দ্র সরকারের বা এই বিজেপি সরকারের কি ভাবনা চিন্তা। তো আমরা রিসেন্টলি বেশ কিছু এই সংক্রান্ত ঘটনা এমন ঘটতে দেখলাম যেগুলোকে ওই সিকোয়েন্সে মেলালে, যেটা আমরা বারবার বলি ক্রোনোলজি, ওই অমিত শাহের মুখ থেকেই যেটা বিখ্যাত হয়েছিল, আপ ক্রোনোলজি সমঝিয়ে, তাহলে সেই ক্রোনোলজিটা বুঝতে আমাদের খুব সহজ হবে। একদিকে জুনের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে আমরা যখন রাজ্য রাজনীতির বিভিন্ন বাঁক, তৃণমূলের টুকরো হওয়া, নতুন রাজ্য বাজেট, এই সমস্ত কিছু নিয়ে রাজনৈতিক আলোচনায় মশগুল ছিলাম, তখনই তার আগে পরেই কিন্তু কলকাতায় এবং পশ্চিমবঙ্গে, কলকাতার আশেপাশের জেলাগুলোতে আবার নতুন করে একেবারে অন গ্রাউন্ড সক্রিয়তা বেড়ে গিয়েছিল এনআইএর। এবং এক্ষেত্রে আমরা রীতিমতো সিরিজ অফ অভিযান হতে দেখলাম পরস্পর। সেই অভিযানগুলোর সঙ্গেই বেশ কিছু আটক, গ্রেপ্তার, সেগুলোও হলো। এবং অবশ্যই বলা বাহুল্য যে সেগুলো কোনো সরাসরি এই ধরনের কোনো খবরের চ্যানেলে বা মেন স্ট্রিম মিডিয়াতে, খবরের কাগজের হয়তো প্রথম পাতায় শিরোনামে জায়গা পায়নি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ কিন্তু এর মধ্যেও হয়েছে, এই জুন মাসেও হয়েছে। তো সেগুলোর দিকে আমরা একটু তাকাই। তথাগত রায়চৌধুরী, আরএসএফ বা রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট, তার একজন অন্যতম মাথা, ছাত্র রাজনীতি করেন, এবং তার সঙ্গে সরাসরি এই আরবান নকশাল হিসেবে একটা অন্য যোগাযোগ ছিল, তাকে আটক করেছিল। এবং সেই আটকগুলো কিন্তু, এগুলো সবই আমরা কথা বলছি এনআইএর তরফ থেকে। একই সঙ্গে আটক করা হয়েছিল দক্ষিণ কলকাতার ঝিলম রায়কে। ইনিও একজন ছাত্রী এবং স্কলার, তিনি তার সঙ্গে অ্যাক্টিভিস্টও বটে। তিনি ইংরাজি নিয়ে রিসার্চ করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাকেও, তার একটা অন্য পরিচয়ও অবশ্য আছে, ফেমিনাইন ইন রেজিস্ট্যান্স, এই রকম একটা সংগঠন। অবশ্যই সেটা আরবান নকশাল ইকোসিস্টেমেরই একটা অংশ হিসেবে তার খুব গুরুত্বপূর্ণ পার্ট এই ঝিলম, তাকেও কিন্তু আটক করা হয়েছে। এবং সংগ্রামী কৃষক মঞ্চ, তার অন্যতম মাথা হিসেবে সুকুমার কয়াল এই নামে একজনকে, ব্যক্তিকে, তাকে আটক করা হয়েছে নদিয়া থেকে, নদিয়ার হরিণঘাটা, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়। 2022-এ ইউএপি এর আওতায় একটা এফআইআর হয়েছিল, যে এফআইআরটা হয়েছিল অন্য রাজ্যে, কিন্তু তারই তদন্ত করতে এসে শেষ পর্যন্ত এনআইএ যখন জাল গোটাচ্ছিল, তখন শেষ পর্যন্ত এই তিনজনের নাম উঠে আসে, এবং এই তিনজনকে কলকাতায় এসে
তারা গ্রেপ্তার করেছেন। তো তদন্ত এখনও পুরোদমে চলছে, তদন্ত শেষ হয়েছে এমনটা বলা যায় না। এই পুরো তদন্তটাই কিন্তু এনআইএর একটা 2024 করা মামলার নিরিখে তদন্ত এগোচ্ছে। তো ফাইনালি খুব সিগনিফিক্যান্ট কিছু অ্যারেস্ট, কিছু আটক, কিছু ব্রেক থ্রু আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু এই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। এবং সেই খবরগুলো, সেই হেডলাইনগুলো আমাদের কিন্তু অদ্ভুতভাবে এটা ভাবতে বাধ্য করছে যে অপারেশনগুলো হয়তো ছত্তিশগড়ে, বস্তারে, খুব রিমোট জঙ্গল অঞ্চলগুলোতে হচ্ছিল, এবার কি তারই সূত্রগুলো এসে কলকাতায় জুড়ছে। এই ভাবনাগুলোর পেছনে অবশ্যই সারবত্তা আছে, কিভাবে সেগুলো ডেফিনেটলি আপনাদের সামনে তুলে ধরবো এই আলোচনায়। এই সিরিজগুলো যখন চলছে, এই অ্যারেস্টগুলো যখন পরপর চলছে, তখনই কিন্তু আরও কিছু কৌতূহলী প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। যে সরকার মাডভি, হিডমা থেকে শুরু করে, তার আগে বহু আগে সেই কিষেনজির আমল থেকে শুরু করে, যে পরস্পর দেশে মাও মুভমেন্ট সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য, সেটাকে কমব্যাট করার জন্য পরস্পর যে কাজগুলো একের পর এক করে গেছে, ইউপিএ আমল থেকে তারপরে এনডিএ আমলে যেটা কয়েক গুণ গতি পেয়ে বেড়ে গেছে, সেই সিকোয়েন্সটার শেষ কোথায়? এবং কতদিন সরকার শুধুমাত্র এই জঙ্গলের অপারেশন এর মাধ্যমেই ব্যাপারটা সীমাবদ্ধ থাকবে? শেষ পর্যন্ত কি একেবারে আমাদের মহানগরের চৌকাঠে যাদবপুর 8Bতে তার ঢেউ এসে পৌঁছবে না? হ্যাঁ, সেই প্রশ্ন কিন্তু এবার তুলতেই হচ্ছে, কারণ সরাসরি বোঝা যাচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই যে একটা মাওবাদী কার্যকলাপ, যেটা নিয়ে বহুবার রিসেন্ট পাস্টে বহু আলোচনা হয়েছে, বহু বিতর্ক হয়েছে, কখনো সেটা নিয়ে যে মাওবাদী সংগঠনগুলো আছে বা যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা প্রকাশ্যে সেগুলো ডিনাই করার চেষ্টা করেছে, কখনো তারা সেগুলোকে চ্যালেঞ্জ করেছে এর আগের সরকারের আমলে। এবারে কিন্তু এখনও 4 মের পর থেকে আমরা সেই ধরনের কোনো ছবি দেখিনি। এই ইকোসিস্টেম কিন্তু এখন বোধহয় সত্যিই ব্যাকফুটে। তারা কিন্তু চিন্তায়, এবং তাদের এই যে নৈঃশব্দ, তাদের যে চুপ করে থাকা, সেটা কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছে যে এবার কঠিন ঠাঁই। প্রশ্ন হচ্ছে যে এই জঙ্গলের যে অপারেশন, সেই অপারেশন শেষ পর্যন্ত শহরে এসে তার অভিমুখ, তার তীক্ষ্ণতা, তার পোটেন্সি, সেটা কি একই মাত্রায় বজায় থাকবে, নাকি শেষ পর্যন্ত একটু ব্যাপারটা ঢিলে ঢালা হয়ে যাবে? তার উপরেই নির্ভর করবে নকশালমুক্ত ভারত আমরা শেষ পর্যন্ত দেখতে পাবো কি না। আমরা এরই মধ্যে বারবার এই একই গ্যাংয়ের উপস্থিতি কিন্তু বহু জায়গায় দেখেছি এবং বিভিন্ন ফর্মে আমরা দেখেছি। অনেকেই বলে থাকেন যে জঙ্গলের নকশালকে যদি শেষ করে ফেলাও যায়, এই শহুরে যে ইকোসিস্টেম, আরবান নকশাল ইকোসিস্টেম, সেটাকে কন্টেন করা বা সেটাকে বাগে আনা, সেটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হতে যাচ্ছে আগামী দিনে ভারতের সমৃদ্ধি, ভারতের নিরাপত্তা এবং ভারতের আভ্যন্তরীণ শান্তির পথে। এই তত্ত্ব কিন্তু যারা বিশ্বাস করেন তারা একেবারে ক্যাটাগরিক্যালি বেশ কিছু পয়েন্ট বলেন, যে এই ইকোসিস্টেমটা কিন্তু খুব চমৎকারভাবে তাদের ফর্ম চেঞ্জ করে। ওই আপনি গ্লাসে জল রাখবেন একরকম, বাটিতে রাখবেন একরকম, অন্য পাত্রে রাখবেন অন্য রকম। কারণ এই ইকোসিস্টেমের মধ্যে বা এই ইকুয়েশনের মধ্যে আপনি যে নামগুলো বা যে মুখগুলো বা যে ছবিগুলো দেখতে পান, সেগুলো ঘুরে ফিরে কিন্তু একই থাকে। অর্থাৎ গল্প বা প্রেক্ষাপট বা স্থান পাল্টায়, কিন্তু মুখগুলো মোটামুটি একই থাকে। যেমন আপনি রিসেন্টলি ভাবার চেষ্টা করুন, সেই 2016-তে জেএনইউতে আপনি যে স্লোগানগুলো শুনতেন, টুকরে টুকরে গ্যাং বা এই জাতীয়, তারপরে অন্যান্য কোনো ইউনিভার্সিটি প্রেমাইসে বা কৃষক আন্দোলনের সময় কিংবা অন্য কোনো ক্ষেত্রে আপনি যে স্লোগানগুলো শুনতেন, যে মুখগুলোকে দেখতেন, যে গ্যাংগুলোকে দেখতেন, রিসেন্টলি আবার কিন্তু তাদের একটা অস্তিত্ব আপনি অন্যভাবে টের পাচ্ছেন। ককরোচ জনতা পার্টি মুভমেন্ট শুরু হয়েছে, সেখানেও আপনি কিন্তু সেই দিল্লি, সেই যন্তর মন্তর এবং ঘুরে ফিরে সেই এক ছবি, সেই একই অংশের
চেনা আনাগোনা সেটা কিন্তু আবার নজরে আসছে। ডাফলি গ্যাং, LGBTQ গ্যাং, তাদের সেই সক্রিয় উপস্থিতি এবং বকলমে ঘুরিয়ে কখনো আফজাল গুরু, কখনো ওমর খালিদ, সেই সওয়াল, ইন্ডিয়া গেট থেকে যন্তর মন্তর সর্বত্র ছবি কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে আটকায়। সুতরাং বোঝা যায় যে জঙ্গলের লড়াইটা জঙ্গলের জায়গায়, কিন্তু শহুরে যে ইকোসিস্টেম, আরবান নকশাল ইকোসিস্টেম, সেটা কিন্তু এই গত কয়েক বছরেও বেশ বহাল তবিয়তে তাদের অস্তিত্ব জানান দিয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। তবে সরকার এবার কিন্তু শুধু অনগ্রাউন্ড অ্যাকশান বা ওই যেটাকে বলে হার্ড হ্যান্ডনেস, সেটা দিয়েই এই সমস্যার সমাধান করার, কমব্যাট করার চেষ্টায় হাঁটছে না। এবার কিন্তু তাদের লক্ষ্যমাত্রাটা একটু অন্যরকম, একটু হাইব্রিড। সেটা কিভাবে? কারণ এনআইএর সাম্প্রতিক যে রিপোর্টটা আমরা শুনেছি, সেখানে আমরা জানি যে একটা টার্গেট স্থির করা হয়েছে 2029-এর, অর্থাৎ আরও 3 বছর সময় রাখা হয়েছে হাতে। সেই টার্গেটটা রাখা হয়েছে মূলত এই আরবান ইকোসিস্টেম, আরবান নকশাল ইকোসিস্টেম, সেটাকে কমব্যাট করার জন্য। তার জন্যই বহু কাজ হচ্ছে, আভ্যন্তরীণ পেপার ওয়ার্ক থেকে শুরু করে অনগ্রাউন্ড কমব্যাট সব কিছু। এবং সেক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে FCRA নিয়মে কিছু বদল। কেন FCRA? কারণ এই ফরেন ফান্ডিংয়ের মাধ্যমেই অনেকে বলছেন যত নষ্টের গোড়া। এই ফরেন ফান্ডিং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে এবং আদতে সেটা একটা এনজিওদের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে এই যাদের কথা বলা হচ্ছে রিপিট অফেন্ডার হিসেবে, শেষ পর্যন্ত এন্ড ইউজার হিসেবে তাদের কাছে পৌঁছয়। তো সুতরাং ভারতবর্ষের বুকে অপারেট করা, সে যে কোনো কারণেই হোক, যে কোনো কমিউনিটিকে নিয়েই হোক, যে কোনো উদ্দেশ্যেই হোক, যে এনজিওগুলো আছে তারা এবার থেকে যে বিদেশি অর্থ সাহায্য পাবে, সেই নিয়মকানুনের ক্ষেত্রে প্রচুর রেস্ট্রিকশনস নতুন করে যোগ করছে এই সরকার। যেটা মনে করা হচ্ছে যে অন্য সমস্ত ধরনের বিচ্ছিন্নতাবাদ, জঙ্গি মানসিকতা, তার পাশাপাশি এই আরবান নকশাল ইকোসিস্টেমকেও প্রবলভাবে হিট করবে, আঘাত করবে। এখন এর সরাসরি যে প্রভাবটা, সেটা আমরা ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের উপর দেখতে পাচ্ছি। কারণ জুন মাসে ওই যে অ্যারেস্ট বা আটকগুলোর খবর দিয়ে শুরু করেছিলাম, সেটাও হয়তো এই সিকোয়েন্সেরই একটা অন্যতম অংশ। এবার ফেব্রুয়ারি 2027 থেকে এই যে FCRA অ্যাক্ট, তাতে লাইসেন্সিংয়ের বেশ কিছু বড় পরিবর্তন আসছে। অর্থাৎ এক্সিস্টিং যে লাইসেন্সগুলো ছিল সেগুলো কিন্তু 2026 শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মেয়াদ শেষ হয়ে যাবে। এবং তারপর যে রিনুয়ালগুলো আসবে, সেই রিনুয়ালগুলোর সময় সরকার কিন্তু একটা নতুন সুযোগ বা অপরচুনিটি হিসেবে সেটাকে দেখছে। কারণ এই সংস্থাগুলোকে যখনই এই রিনুয়ালগুলো করতে হবে, তখনই কিন্তু নতুন করে এই বিধিনিষেধগুলো আরোপ হবে। এবং সেগুলো আরোপ হলেই হয়তো তাদের যে মুক্ত বিহঙ্গের মতো তারা অপারেট করতে পারত, সেই ব্যাপারটা একটু হ্রাস টানা যাবে। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সঙ্গে এই গতিবিধির কিন্তু প্রচুর যোগাযোগ। একদিকে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্র, MP, এমনকি নেপাল পর্যন্ত এই যোগাযোগ কিন্তু এস্টাবলিশ হয়েছে। NIA রিপোর্টে এই ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। সর্বভারতীয় দৈনিক সেই সংক্রান্ত কিন্তু খবরও করেছে। এখনো পর্যন্ত আমরা দেশে এই অপারেশন কাগারের যে কর্মকাণ্ড হয়েছে, তার যদি একেবারে সংখ্যাতত্ত্বকে বিচার করি, একেবারে স্ট্যাট ধরে অ্যানালিসিস করি, তাহলে আমরা কি ছবি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এই যে 31শে মার্চ 2026 পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল, তাতে আমরা কি অ্যাচিভ করলাম। অর্থাৎ এই যে এত প্রকাণ্ড বড় একটা সামরিক ড্রিলের মতো উচ্চতায় এই অপারেশন কাগারকে নিয়ে যাওয়া হয়েছিল, তার ফলে কি আমরা পেলাম। একটা বিরাট বড় রেড করিডোর ছিল ভারতবর্ষের ম্যাপ জুড়ে। সেই যে লাল করিডোর, সেই লাল করিডোর আজকে সংকুচিত হতে হতে একেবারে সবথেকে সংকুচিত জায়গায় পৌঁছে গেছে। একটা সময় ছিল যখন ভারতবর্ষের 102টো ডিস্ট্রিক্ট, 102টো জেলা, সেই 102খানা জেলা নকশাল প্রভাবিত বা নকশাল
সেখানে আছে বলে, মাওবাদ সেখানে ডেরা গেড়েছে বলে একেবারে সরকারের খাতাতে রিপোর্ট ছিল। আভ্যন্তরীণ সিকিউরিটির দিক থেকে যেটা খুব বড় একটা সমস্যা হিসেবে খোদ সংসদে দাঁড়িয়ে চিদাম্বরম উল্লেখ করেছিলেন যে ভারতবর্ষের বাইরের যে সমস্ত শত্রুরা, তাদের থেকে আমাদের যতটা না থ্রেট, তার থেকে অনেক বেশি থ্রেট, আভ্যন্তরীণ বিপদ এই নকশালবাদ থেকে। সেই জায়গাটা থেকে আজকে এনডিএ জমানায় আমরা 2026-এর 31শে মার্চ কোথায় পৌঁছেছি? এখন সরকারি হিসেব বলছে মাত্র 2টো এই ধরনের জেলা এখনও এক্সিস্ট করছে সরকারের হিসেবে, যেগুলোকে নকশাল প্রভাবিত বলা হচ্ছে। বাকি 102 থেকে 100টা সংখ্যা কমে গেছে, মাত্র 2 এই মুহূর্তে। এবং সরকার মনে করছে যে এই 2টো জেলাকেও একেবারে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে পুরো নকশালমুক্ত ওই 2029-এর টার্গেটের মধ্যে এগুলো সব ফুলফিল হয়ে যাবে। সব মিলিয়ে এই গোটা প্রসেসটায়, অপারেশন কাগারের আওতায় আজ পর্যন্ত 706 জন মারা গেছেন, 2218 জন অ্যারেস্ট হয়েছেন এবং 4839 জন তারা সারেন্ডার করেছেন। সবথেকে অদ্ভুত ব্যাপার, সারা ভারতবর্ষ জুড়ে এই রেড করিডোর যত সংকুচিত হচ্ছে, তত লাস্ট ফ্রন্টিয়ার হিসেবে বারবার ফোকাসটা চলে আসছে কিন্তু কলকাতা কেন্দ্রিক হয়ে পড়ছে। একটা সময় বলা হয় যে ভারতবর্ষে শুধুমাত্র নকশাল হিংসায় যবে থেকে ভারতবর্ষে এই ঘটনাটা ওই 60-এর দশক থেকে শুরু হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত 25,000 মানুষজন মারা গেছেন এই নকশাল হিংসায়, তাকে কেন্দ্র করে। কখনো নকশালরা মেরেছেন বা এই কমব্যাট অপারেশনে যে সমস্ত নকশালদের এলিমিনেট করা হয়েছে, সেই সংখ্যাটা সব মিলিয়ে 25,000। এখন আবার সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে লাস্ট ফ্রন্টিয়ার যদি কলকাতা হয়, তাহলে এই গুডি ইমেজ নিয়ে তো সরকার খুব বেশি দিন চলবে না। অটোমেটিক্যালি যাদবপুর বিশ্ববিদ্যালয়, দেশের অন্যান্য হটস্পট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তার পাশাপাশি 8B বা এই অঞ্চলগুলোকে, যেগুলোকে একেবারে হটস্পট মনে করা হয় এই আরবান নকশালদের, সেই জায়গাগুলোয় একটা সময় তো অপারেশনের পথেও হাঁটতে হবে। আপনার শরীরে যখন কোনো একটা বেয়াদব ফোঁড়া হয়, কার্বাঙ্কলের চেহারা যখন সেটা নেয়, তখন খুব বেশি দিন তো ওষুধে ব্যাপারটা থাকে না, তখন তো কখনো কখনো শল্য চিকিৎসকদেরও ডাকতে হয়। তো সেই সময়কালটার দিকে আমরা কি এগিয়ে যাচ্ছি? নক্সাল টেরার ভ্যাঙ্কুইশড এই সংক্রান্ত তুহিন এ সিনহা তিনি সম্প্রতি একটা বই প্রকাশ করেছেন, যাতে খুব চমকপ্রদ বেশ কিছু তথ্য আছে। আপনারা চাইলে সেই বইটা কিন্তু পড়তে পারেন। খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাসেট অবশ্যই জানতে পারবেন, যাদের এই বিষয়ে জানার আগ্রহ থাকবে। একটু অফ টপিক হয়তো আলোচনার অন্যদিকে চলে গেলাম, কিন্তু আমি জানি আজকের আলোচনাটা যারা আপনারা শুনছেন তাদের অনেকেরই এই টপিকটা, এই সাবজেক্টটায় আগ্রহ আছে, তো মনে হলো তাদের জন্য একটা ভ্যালু অ্যাডিশন হতে পারে, সেই জন্যই জাস্ট বললাম। তো এবার রাজনৈতিক দিকটাতেও চলে আসি। এই যে অতি বাম মানসিকতা বা নকশালবাদ, মাওবাদের যে এই ফর্মটা, আরবান নক্সাল ফর্মটা, সেটা অবশ্যই বিজেপি বা আরএসএসের কাছে রাজনৈতিকভাবেও একটা বিরাট বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে। তাদের জন্য এটা একটা লড়াইয়ের লাস্ট ফ্রন্টিয়ার। সেই লড়াইটা জিতলেই তারা সম্ভবত তাদের এজেন্ডার দিক থেকে একটা খুব মাইলস্টোন ভিক্টরি অ্যাচিভ করবে। তো সম্প্রতি এই ধরনের সিকোয়েন্সে আমরা আরও বেশ কিছু অ্যারেস্ট কিন্তু দেখেছি, পশ্চিমবাংলাতেই দেখেছি, এবং সেটাই আমাদের ধারণাটাকে আরও বদ্ধমূল করছে যে এই শেষ রাউন্ডের যে লড়াইটা, সেই লড়াইটা হিডমা, তারও আগে কিষাণজি বা এই আকাশ, এই অন্যান্য সমস্ত যে নামগুলো আমাদের শোনা, সেই নামগুলো সব অতীত হয়ে গেছে। এবার বোধহয় ফাইনাল ফ্রন্টিয়ারের লড়াইটা আমাদের চেনা শহরেই অনুষ্ঠিত হবে, এবং এই শহর তার রাজনৈতিক নিশান পাল্টেছে। বহুদিন ধরে একটা অন্য প্যাটার্নে
যে মানসিকতা, যে শহর এবং যে রাজ্যের রাজনীতি চলতো, সেখান থেকে 180 ডিগ্রি একটা পরিবর্তন একটা দেখেছি আমরা রাজনীতির ভাষায়, যেটাকে টেকটনিক শিফট বলা যেতে পারে। তারপর আমরা আরও অনেক কিছু কিন্তু পর্দার আড়ালে খুব সাইলেন্টলি ঘটতে দেখছি। সম্প্রতি আত্মসমর্পণ করেছেন পুষ্পা ওরফে শকুন্তলা। এই জুন মাসেরই ঘটনা, 2026-এর জুন মাসেরই ঘটনা। একজন মাওবাদী, তিনি অস্ত্র সারেন্ডার করেছেন। ঠিক তার আগের মাসে আমরা শ্রদ্ধা বিশ্বাস এবং মাধাই পাত্র নামে আরও দুজনকে ঝাড়খণ্ড চ্যাপ্টারের মাওবাদী তাদের আত্মসমর্পণ করতে দেখেছি। এরা তো সবাই অস্ত্র নিয়ে সশস্ত্র মাওবাদী ছিলেন। কিন্তু এবার যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু শুধুমাত্র অস্ত্র বা এই সমস্ত কিছু কেন্দ্রিক হবে না। এবার কিন্তু লড়াইটা একই সঙ্গে ন্যারেটিভেরও, এবার লড়াইটা একই সঙ্গে মননেরও, একই সঙ্গে লড়াইটা বৌদ্ধিক লড়াই। এবং সেটাই কিন্তু ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের ম্যাপে, ভারতবর্ষের অস্তিত্বে, ভারতবর্ষের যে ফ্যাব্রিকটা, সোশ্যাল ফ্যাব্রিকটা, তার মধ্যে এই নকশাল শব্দটুকু থেকে যাবে কি না, সেটা জঙ্গলের ফর্মে নয়, আরবান ফর্মেও থেকে যাবে কি না, তার অস্তিত্ব আর থাকবে কি না, তার খুব ডিসাইসিভ একটা জায়গায় বোধহয় আমরা আগামী 1-2 বছরের মধ্যেই তার উত্তর জেনে যাব। তো আজকে মনে হলো যে বিভিন্ন টপিকে আমরা আলোচনা করি। এই টপিকটা অবশ্যই আজ পর্যন্ত কোনোদিন আমরা খবরের ডান দিকে আলোচনা করিনি। মনে হলো জুন মাসে বাকি খবরের হেডলাইনগুলোর পেছনে সমান্তরালে এই সংক্রান্তও অনেক বড় বড় ডেভেলপমেন্ট ঘটছে, তাই জন্য আপনাদের আগ্রহ থাকবে, তাই এই আলোচনাটা নিয়ে এলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবরের ডান দিক ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আছে, আমাদের ফেসবুক পেজও লাইক ফলো করতে ভুলবেন না। যদি আমাদের কাজ, আমাদের এই ভিন্নধর্মী চেষ্টাগুলো আপনার ভালো লাগে, তাহলে ইউটিউবে একটু সাপোর্ট করবেন আমাদের সাবস্ক্রাইব করে। আরও বেশি করে আপনার চেনা পরিচিত বন্ধুদের সবাইকার কাছে আমাদের কথা বলুন। আমাদের একটু, যদি আপনি মনে করেন যে এই রাষ্ট্রবাদী কণ্ঠস্বর মেনস্ট্রিম মিডিয়ায় বা প্যারালাল মিডিয়ায় খুব বেশি তো সংখ্যায় আপনারা হয়তো হাতের কাছে পান না, তো যদি মনে হয় একটু বেঁধে বেঁধে থাকতে চান, একজোট হয়ে থাকতে চান, জোটবদ্ধ থাকতে চান, তাহলে একটু সাপোর্ট করবেন। অবশ্যই সেই আশাটা রেখেই আজকের আলোচনা শেষ করছি। দেখা হবে আবার এই রকম কোনো অফ টপিক খুব ইন্টারেস্টিং কোনো আলোচনায় খুব তাড়াতাড়ি। আমি প্রদীপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।